জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। জেরা চলছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে হয়নি মতৈক্য। রাজনৈতিক দলের সঙ্গে আজ আবারও বৈঠকে ঐকমত্য কমিশন। নিয়োগ বৈষম্য সহ 7 দাবিতে দেশের বিভিন্ন স্থানে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ। রাজধানীর 7 রাস্তা মোড় ও দিনাজপুরে রেলপথ অবরোধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এখন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানের জেরা শুরু করেন স্টেট ডিফেন্স। গত 3 আগস্ট থেকে 17 কার্যদিবসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানোয় এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। মাহমুদুর রহমানের জেরাটি এখনও চলছে। আজকে 11টা 20-এর দিকে এই জেরা শুরু করেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি জেরা করছেন। জেরাটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা যতটুকু ধারণা করছি বা মাহমুদুর রহমান যে সাক্ষ্য দিয়েছেন সেটার উপর ভিত্তি করে যেটি বলা যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে এই জেরাটি সম্পন্ন হবে। আর আজকে প্রসিকিউশনের তরফ থেকে যেটি আগেই বলা হয়েছিল, যদি দুপুরের মধ্যে মাহমুদুর রহমানের জেরা শেষ হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে ডাকা হবে এবং তিনি এসে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেবেন। এখন পর্যন্ত এই কথাটুকুই রয়েছে। আর আজকে জেরাই মুখে মাহমুদুর রহমান যেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন সেখানে মোটা দাগে সব কিছু বিষয়ই চলে এসেছে। জঙ্গি নাটক থেকে শুরু করে গত 15.5 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ জঙ্গি দমনের নামে যে নাটক করেছিল সেই বিষয়গুলো মাহমুদুর রহমান তার সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। এবং স্টেট ডিফেন্স বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে তৎপরতাগুলো চালিয়েছিল সেটির মূল উদ্দেশ্যই ছিল জঙ্গিকে দমন করা, দেশকে জঙ্গিবাদ থেকে মুক্ত করা। কিন্তু মাহমুদুর রহমান তার সাক্ষ্যে বলেছেন যে জঙ্গিবাদ দমনের নামে শেখ হাসিনা যেগুলো করেছেন সেগুলো গুম হওয়া মানুষকে ধরে এনে বাসায় আটকে রেখে জঙ্গিবাদ দমনের নাটক সাজিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। সেই বিষয়গুলোই কিন্তু মাহমুদুর রহমান তার সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। সেই বিষয়ে আজকে জেরা করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ভারত যেমন সহায়ক ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহায়ক ভূমিকা পালন করেছে। সেই বিষয়গুলোও মাহমুদুর রহমান তার সাক্ষ্যে উল্লেখ করেছিলেন। সেই বিষয়েও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মাহমুদুর রহমানকে জেরা করেছেন। এখন জেরা চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে জেরাটি শেষ হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এও আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলা এবং একজনকে হত্যা মামলার সাক্ষ্য জেরা চলছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এদিকে শেখ হাসিনা ও তার 2 সন্তান জয় ও পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির 3 মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 5ম বিশেষ জজ আদালতে আজ সাক্ষ্য দিচ্ছেন 5 জন। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পরে 47 জনকে আসামি করে পৃথক 3টি মামলা করে দুদক। গেল 31 জুলাই এই 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। নিয়োগ বৈষম্য সহ 7 দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে।
তুষার, বেলা 11:30 নাগাদ কিন্তু এই যে অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানটায় আসলে অবস্থান নেন। এখানকার যে মূল সড়ক সেটি অবরোধ করে তারা আসলে অবস্থান নেন। তাদের মূলত আজকে 4 দফা দাবি, তার মধ্যে কিন্তু তাদের যেই আগের 6 দফা দাবি রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এর বাইরেও তাদেরকে আসলে হুমকি দেওয়া হয়েছে, এরকম কথা বলে কিন্তু তারা সেই হুমকি যারা দিয়েছেন তাদের বিচার তারা চাচ্ছেন এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের কথা কিন্তু তারা আসলে বলছেন। এবং এর বাইরেও আমরা এখানে দেখছি যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেমন তাদের দাবি নিয়ে অবস্থান করছেন, একইভাবে আমরা এখানে ডিপ্লোমা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আশপাশে সেখানকার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু এখানে আমরা এসেছে, এরকমটা আমরা দেখেছি। এর বাইরেও আমরা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের একটি ব্যানার দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ কৃষি ডিপ্লোমা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু তাদের সংহতি জানিয়ে এখানে তাদের অবস্থান রয়েছেন এবং তারা তাদের দাবি নিয়ে কিন্তু অনড় এবং তারা আসলে বিশেষ করে যেই কথাগুলো বলছেন তারা যে বুয়েটের শিক্ষার্থীরা অর্থাৎ অন্যান্য যেই সাধারণ ধারার ইঞ্জিনিয়ারিং যেই অংশ সেই অংশের তাদের যে 3 দফা দাবি আছে তার বিপরীতে গিয়ে তারা আসলে এই তাদের কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদের ওই 3 দফা যেন মেনে নেওয়া না হয়, এইভাবে কিন্তু তারা তাদের দাবিগুলো কিন্তু তারা বলছেন এবং তারা তাদের এবং আজকে আমি দর্শক আপনাদের আগে জানিয়ে রাখি, সচিবালয় আজ বেলা 2:30 নাগাদ কিন্তু এই যে এর আগে আন্দোলনের সময় দুই পক্ষের যে অংশগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে এর আগে যে আন্দোলনের সময়ে যেই কমিটি গঠন করা হয়েছিল সরকারের তরফ থেকে, সেই কমিটির কিন্তু আজকে একটি সভা রয়েছে সচিবালয়ে। সেই সভা কিন্তু 2:30 নাগাদ শুরু হবার কথা রয়েছে। এখনো পর্যন্ত আমার কাছে এই তথ্যই কিন্তু রয়েছে। এর বাইরেও এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বারবার করে তাদের দাবি নিয়ে তারা স্লোগানে পুরো এখানকার যে জায়গা রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে মুখরিত করে রেখেছেন এবং আমার আশপাশে এই 7 রাস্তা এলাকার যে চারপাশের যে মূল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তবে শিক্ষার্থীরা যেখান থেকে আসলে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া সম্ভব সেখানেই আসলে তারা তাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছেন যেন জনভোগান্তিটা কিছু হলেও কম হয়, দীর্ঘ সময় যানজটে যেন আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি না হয় সেটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা কিন্তু খেয়াল রেখেছেন। তারা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা আসলে এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এখান থেকে তাদের যেই অবস্থান রয়েছে সেই প্রকৌশলী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল নিয়ে সেটি কিন্তু গাজীপুর চৌরাস্তা দিকে আগাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি রেল লাইন অবরোধ করে কিন্তু তারা প্রায় আধা ঘন্টার মতো রেল লাইন অবরোধ ছিল এবং এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তার দিকে হাজার হাজার আসলে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু মিছিলের মধ্যে রওনা দিয়েছেন গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে। যে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই তাদের যেই তারা স্লোগানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বুয়েট রুয়েট এবং কুয়েট সেই সব শিক্ষার্থীদের সেই সব বিএসসি ইঞ্জিনিয়ারদের কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যদি বলছেন তাদের যে 3 দফা দাবি সেটি কিন্তু কোনোভাবে যৌক্তিক নয় এবং তাদের সেই 3 দফা দাবি যেন সরকার কোনোভাবেই বিবেচনায় না নেয় সেটি কিন্তু দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি তাদের যে 7 দফা দাবি, বিশেষ করে উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে যেই দ্বন্দ্বের সৃষ্টি সেই দ্বন্দ্ব যেন শীঘ্রই কাটে এবং সরকার যেন বিশেষ করে আজকে একটি বৈঠকের কথা তারা বলছিলেন, সেই বৈঠকেও বৈষম্যের দাবি তারা তুলেছেন, তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই আজকে যে বৈঠক সেই বৈঠকে তাদের 5 জন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা রয়েছে। সেই 5 জন প্রতিনিধি কিন্তু সেই বৈঠক বয়কট করেছেন এবং 17 জন কিন্তু ডাকা হয়েছে বিসি ইঞ্জিনিয়ারদের। তবে এই মুহূর্তে গাজীপুরের শিববাড়ির উপর দিয়ে কিছুক্ষণের মধ্যে গাজীপুরের মহাসড়কটি অবরোধ হবে। গাজীপুরের যেই মহাসড়ক অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের তার সবশেষ তথ্য। আমরা চলে যাব দিনাজপুর, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী। দিনাজপুরে আপনার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা তাদের 7 দফা দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে সকাল থেকে তারা রেলপথ এবং বিক্ষোভ সমাবেশ করছে
বিশেষ করে তারা যেটা বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে তাদের যে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এটি আপনারা শুরু করেছেন। এবং আমরা দেখছি যে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা যেখানে অবরোধ করেছেন রেলপথ সকাল 9টা থেকে, এবং আমরা এই রেলপথ অবরোধ করার কারণে দিনাজপুর থেকে আপনার দ্রুতযান এক্সপ্রেসটি সেটি সকাল 9টায় যেতে পারেনি। এবং এছাড়া অন্যান্য আপনারা যারা যে ট্রেন লোকাল ট্রেন তারা আপনারা এখানে আসতে পারছেন না। তাদের যে দাবি দেওয়া তারা যেটা বলছেন যে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান নিয়েছেন। বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা সকাল থেকেই আপনার এই আন্দোলন তারা শুরু করেছেন। আমরা তারা যেটা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আপনার এই যে রেলপথ অবরোধ তারা শুরু করেছেন, এবং পাশাপাশি এখানে অবস্থান নিয়েছেন এবং দুই দিকে যারা যানবাহন তারা কিন্তু চলাচল করতে দিচ্ছেন না। তবে তারা মেডিকেল কলেজের যেসব অ্যাম্বুলেন্স রয়েছে চিকিৎসক রয়েছে তাদের যাওয়ার জন্য তারা সুবিধা করে দিচ্ছেন। তারা যেটা বলছেন যে দিনাজপুরে এখানে যারা আন্দোলন করছেন তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু সরকারি পর্যায়ে তারা কিন্তু কোনো অবস্থায় তাদের দাবি মানা হচ্ছে না। তারা যেটা বলছেন যে এদের যে দাবি সেই দাবি তারা যৌক্তিক, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির প্রতিবাদে তারা এখানে বলছেন যে এটি সরকারি পর্যায়ে তাদের যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে তারা আরো অন্য ব্যবস্থা তারা গ্রহণ করছেন যে আমাদের আন্দোলন দাবি আদায় না চলবে। সারা দেশের নয় বরিশালেও এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে। ব্লকেট কর্মসূচি শুরু করেছিল শহরের হাতেমালি কলেজ চৌমাথা সড়কে কিছুক্ষণ আগে, অর্থাৎ বেলা 11:30টায় এই ব্লকেট কর্মসূচি তারা শুরু করে ঠিক 12টার সময় তারা কার্যত কর্মসূচিটি শেষ করেছে। এই মুহূর্তে কর্মসূচি তারা শেষ করেছে, কারণ এখানে জনভোগান্তি তৈরি হয়েছিল, তীব্র যানজট তৈরি হয়েছিল। সেই যানজট এড়ানোর জন্য, মানুষের ভোগান্তি এড়ানোর জন্য এই মুহূর্তে তারা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি শেষ করে এখান থেকে আসলে যে যার মতন করে বিদায় নিচ্ছে। এখানে তারা কিছুক্ষণ আগে বক্তব্যে যেটি বলেছে যে তারা 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় অর্থাৎ কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি থাকবে সেটিকে আমলে নিয়ে সেই কর্মসূচিকে ঘিরে তারা বরিশালেও প্রতিবাদ কর্মসূচি, ব্লকেট কর্মসূচি বা অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবে। আজকের এখানকার কর্মসূচি থেকে তারা বেশ কিছু বার্তা দিয়েছে। তারা বলেছেন যে এনসিপি নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছে। এখানকার আয়োজকদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা উদাত্ত আহ্বান জানিয়েছে অবিলম্বে তাদের যেন যে 7 দফা দাবি তারা তুলে ধরেছেন সেটি যেন বাস্তবায়ন করা হয়। না হলে তারা বিগত দিনে যেভাবে আন্দোলন কর্মসূচি করে বরিশালকে অচল করেছিল সেই অচল কর্মসূচিরও কিন্তু ঘোষণা দিয়েছে এই মুহূর্তে। এবং সকাল 11:30টায় এখানে তারা ব্লকেট কর্মসূচি করে শহরের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় তারা ব্লকেট কর্মসূচি করে, কিন্তু পুলিশ এবং পুলিশের অনুরোধে এবং সাধারণ ভোগান্তি এড়ানোর জন্য তারা বেলা 12টার সময় এই ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে দাঁড়িয়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছে। তো বরিশালে এই মুহূর্তে আসলে কর্মসূচি শেষ। আমার কাছে সব শেষ। বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। বিক্ষোভের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল, দিনাজপুর, গাজীপুর ও ঢাকা থেকে। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নিয়েছেন 30টি রাজনৈতিক দল। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐক্যমত্য না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করে কমিশন। গত রোববার আলোচনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন বৈঠকে। তবে এখনও সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে মতৈক্য হয়নি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে।
4টি আসন থেকে একটি আসন কমানোর যে দাবি, সেই দাবিতে কিন্তু বাগেরহাটে আন্দোলন এখনো চলছে। যদি আমি বলি যে বাগেরহাটের সকাল থেকেই কিন্তু বাগেরহাট জেলা যে নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে আসলে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কারণ বাগেরহাটের এই যে আমি জেলা নির্বাচন কমিশনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। এখানে যদি বলি যে এখানে বিএনপি, জামাত এবং এনসিপি এবং এখানে হেফাজত কর্মী রয়েছে, সকল নেতাকর্মীরা কিন্তু একটাই তাদের দাবি যে তাদের পূর্ণবহাল আসন পূর্ণবহাল। এই দাবিতে কিন্তু আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে। সময় সংবাদে আরও থাকছে। দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর। পূজা উপলক্ষে প্রথম চালানে 37 টন ইলিশ গেল ভারতে। সরবরাহ সংকটের অজুহাতে দেশের বাজারে বাড়তি দাম। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আর রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি রিনির কাছে। রিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে চাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ কার্যক্রম। আজকেই শেষ দিন, যেদিন হচ্ছে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সকলকেই আজকের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে এমনটি কথা রয়েছে। তবে কিছুক্ষণ আগে প্রায় সকাল 11:30টার দিকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রদল তারা নির্বাচন কমিশন অফিসে আসেন এবং তারা আরো 2 দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান কার্যক্রমের জন্য তারা নির্বাচন কমিশনের কাছে আরো 2 দিন সময় চেয়েছে, কিন্তু তখন পর্যন্ত নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি এবং তিনি বলেছেন তারা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে এই বিষয়ে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে নির্বাচন কমিশন থেকে একটি সভার আয়োজন করা হয়েছে যেখানে তারা জানাবেন যে এই বিষয়ে তারা আসলে কি সিদ্ধান্ত নিতে চলেছেন। আমরা সকাল থেকে দেখছি যে শিক্ষার্থীদের আনাগোনা আসলে খুব একটা লক্ষণীয় না, যেহেতু আজকে শেষ দিন। সেই হিসেবে গতকালকে আমরা যে ভিড়টি দেখেছিলাম শেষ দিন হিসেবে যে মনোনয়নপত্র বিতরণের, আজকে আমরা এখনো পর্যন্ত সেই ভিড়টি দেখতে পাচ্ছি না। গতকালকেই শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম এবং এখন পর্যন্ত যেটি সর্বশেষ আপডেট 1088 জন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ উভয় জায়গা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 488টি, যেখানে হল সংসদে ছেলে এবং মেয়ে উভয় হল থেকে 600 জন শিক্ষার্থী হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর আজকে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। 21 তারিখ হচ্ছে প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটি হচ্ছে প্রকাশিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী রকি, আমরা সেখানে চলে যাচ্ছি। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এই রাকসু নির্বাচনকে ঘিরে কিছু উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন যে এরই মধ্যে প্রচারণা প্রার্থীরা শুরু করেছে পুরোদমে এবং এখানে টুকিটাকি চত্বর, পাশাপাশি পরিবহন মার্কেট সহ ক্যাম্পাসের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে গিয়ে যারা প্রার্থী রয়েছেন তারা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করছেন এবং তাদের প্রতিশ্রুতি, তাদের ইস্তেহারগুলো তাদেরকে পড়ে শোনাচ্ছেন, পাশাপাশি তাদের কাছে ভোট চাচ্ছেন। এভাবে কিন্তু প্রতিটি হলেও কিন্তু একইভাবে প্রচারণা চালাচ্ছেন ভিপি, জিএস সহ অন্যান্য পদে যারা অংশ নিয়েছেন সেসব প্রার্থীরা। আমরা সকাল থেকে কিন্তু দেখেছি অনেক প্রার্থীদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এইভাবে ভোট চাইতে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে আর কিছুক্ষণ পরে তাদের বেশ কিছু অভিযোগ আছে, সেটি আসলে নির্বাচন কমিশনে তারা জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি সমর্থিত পন্থী যে শিক্ষকরা রয়েছেন তারাও এই রাকসু নির্বাচন ঘিরে কিছু অনিয়ম আশঙ্কা করে তারা কিন্তু সংবাদকর্মীদের সাথে কথা বলার কথা রয়েছে। সেই জন্য সংবাদকর্মীরা কিন্তু একেবারে এই কোষাধ্যক্ষ ভবনের সামনেই তারা অপেক্ষা করছেন। এর পরপরই কিন্তু এই নির্বাচন পরিচালনার দায়িত্বে সংশ্লিষ্ট যেসব শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে নির্বাচনকে ঘিরে কিছুটা কিন্তু উত্তাপ কিন্তু ছড়াচ্ছে। পাশাপাশি যেসব ভিপি
ভিপিজিএস প্রার্থীরা রয়েছে প্রায় 12টি প্যানেলের। এই 12টি প্যানেলের ভিপিজিএস প্রার্থীরা বলছেন যে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অভিযোগ না থাকলেও শেষ পর্যন্ত যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয়, সকল শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি করেন। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি বলছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য যা যা করণীয় তারা তাই করবেন। প্রায় এখানে 2000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব পুলিশও এখানে থাকবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও চট্টগ্রাম থেকে। ডেমু ট্রেন প্রকল্পের প্রায় 600 কোটি টাকা ক্ষতির অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক রাজু আহমদ বাদী হয়ে মামলাটি করেন। বাকি আসামিরা হলেন ডেমু ট্রেন প্রকল্পের পরিচালক ইফতিখার হোসেন, সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী আক্তারুজ্জামান হায়দার, সাবেক উপসচিব বেনজির হেমব্রুম, আশরাফুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস, সাবেক উপপরিচালক মমিতুর রহমান। মামলার এজাহারে বলা হয়েছে, যাচাই না করেই অকার্যকর ও লোকসানি ডেমু ট্রেন কেনা হয়, যা রেলের জন্য অনুপযোগী ছিল। দুদকের তথ্য অনুযায়ী 30 বছর টিকবে দাবি করে 10 বছর আগে চীন থেকে 650 কোটি টাকায় আমদানি করা হয় 20টি ডেমু ট্রেন। এ ঘটনায় আরও একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত চট্টগ্রামের মৃৎশিল্পীরা। মণ্ডপে স্থাপনের আগেই অনেকেই দল বেঁধে দেখতে আসছে প্রতিমালয়ে। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। অনেক বিশ্বাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই চট্টগ্রাম নগরীর প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসত নেই মৃৎশিল্পীদের। ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা গড়ার কাজ। পুজো খুব কাছাকাছি সময়, এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সারা বছর এই মার কাজ করি, এটা নিয়ে আমাদের ব্যস্ততা। পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে, তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা তাদের। খুশি, একটা পুজো আমেজ, সব দিকে একটা পুজো গন্ধ। প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে। চট্টগ্রাম নগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে। আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা। তার আগমনে বিশ্বের সকল অশান্তি, অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের 1200 টন ইলিশ যাচ্ছে ভারতে। এরই মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে 37 টন 460 কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয়। দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন ভারতীয় বাঙালিরা। আগে ইলিশ রফতানি উন্মুক্ত থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। তবে ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালে অন্তর্বর্তী সরকার 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানের 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 5 অক্টোবরের মধ্যে শেষ হবে ইলিশ রপ্তানি। 37টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এই ধারাবাহিকতায় 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন
ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে। এদিকে ভারতে ইলিশ রফতানির খবরে দেশের বাজারে বেড়েছে দাম। 1 মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 2200 থেকে 2500 টাকায়। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কেজি ইলিশের দাম 2500 টাকা ভাই, 500 গ্রামেরটা 1200, 1400, 1300। বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কি দিচ্ছে, চাপিয়ে দেওয়া আছে, অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস, বাংলাদেশের জন্য 1200 টাকা 1000 টাকা হওয়া উচিত। গত বছর বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 532 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ Air এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 70, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 59%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। রাজশাহী বিভাগে বায়ুমান 95, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 68। সিলেট বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। খুলনা বিভাগের বায়ুমান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। বরিশাল বিভাগে বায়ুমান 63, এটি সন্তোষজনক, আর্দ্রতা 60। রংপুর বিভাগের বায়ুমান 82, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 69, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 57, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 95। ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হোদেইদাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার হামলার কয়েক ঘন্টা আগে হোদেইদা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হোদেইদা বন্দরকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারে ইরানের অস্ত্র পরিবহন কাজে ব্যবহার করে আসছে হাউথি বিদ্রোহী। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি যোদ্ধারা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিয়োগ বৈষম্য সহ 7 দাবিতে দেশের বিভিন্ন স্থানে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ। রাজধানীর 7 রাস্তা মোড় ও দিনাজপুরে রেলপথ অবরোধ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। জেরা চলছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। এবং জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে হয়নি মতৈক্য। রাজনৈতিক দলের সঙ্গে আজ আবারও বৈঠকে ঐকমত্য কমিশনের। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন ইকবাল হোসেন। আপনাকে ধন্যবাদ। ফিরছি খেলার সময় নিয়ে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।